আচ্ছা, এখন আমরা করবো 5 নম্বরটা, ঠিক আছে? 5 নম্বরে কী বলছে লক্ষ্য করো। আগে আমরা এন্ট্রিগুলো পড়ি কেমন। এখানে বলছে প্রথমে মজুদ পণ্য 1/1/2017, এটা কি প্রারম্ভিক মজুদ পণ্য। যদি 1 তারিখ 1 মাস থাকে তাহলে এটা কি প্রারম্ভিক, আর যদি 31 তারিখ 1 মাস থাকে তাহলে কি 31 তারিখ 12 মাস থাকে তাহলে কি সমাপনী। আচ্ছা, তারপরে এখানে কি বলছে ক্রয়। ক্রয় কি স্যার? বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রয় কি নেট বিক্রয়। আচ্ছা, দফতর খরচ পরিচালন ব্যয়, যত খরচ আছে সব পরিচালন ব্যয়। পরিবহন খরচ, এই যে এখানে একটু ভেজাল আছে। পরিবহন খরচ এই দেখো এখানে কিছু উল্লেখ করে নাই। কয় নম্বর এটা? 4 নম্বর। 1 2 3 4, 3000 টাকা। এখন পরিবহন খরচ এটা তোমার আন্তঃপরিবহন নাকি বহি পরিবহন কিন্তু বলে নাই। তুমি কিভাবে বুঝবে এটা কোনটা? টাকাটা যদি ডেবিটে থাকে তাহলে আন্তঃপরিবহন, আর টাকাটা যদি ক্রেডিটে থাকে তাহলে এটা কিন্তু মুখস্থ করতে হবে যে টাকাটা যদি কখনো আন্ত বা বহি বলে দিলে তো আমার জন্য সহজ। যদি বলে না দেয়, যদি আমার কোথায় থাকে ডেবিটে থাকে তাহলে কি এটা আন্তঃপরিবহন, আর যদি ক্রেডিটে থাকে তাহলে বহি পরিবহন। মনে থাকবে তো? ওকে স্যার। এরপর হাতে নগদ। হাতে নগদ মানে কি? চলতি সম্পদ। হাতে নগদ একটা চলতি সম্পদ, মনে রাখবেন। প্রাপ্য, সকল প্রকার প্রাপ্য বলছিলাম না, চলতি সম্পদ মানে প্রাপ্য মানে দেনাদার। প্রাপ্যের আরেক নাম কি? আর এই পাশে হচ্ছে প্রদেয়। প্রদেয়ের আরেক নাম কি? পাওনাদার। আর প্রাপ্য বসে কোথায়? চলতি সম্পদে। আর প্রদেয় বসে কোথায়? চলতি দায়। এভাবে এন্ট্রিগুলো পারলে কিন্তু তোমার অঙ্ক শেষ, এনে বলার কিছু নেই। কুরিন তো জানি আমরা, এটা কোন কোন কুরিন? পুরাতন কুরিন। এটা কোন কুরিন? ওইখানে। এটা কোন কুরিন? পুরাতন কুরিন। এরপরে প্রাপ্ত বাট্টা, সকল প্রকার প্রাপ্ত কি অন্যান্য আয়। এরপর হচ্ছে বিবিধ ক্ষতি, অন্যান্য ব্যয়। এগুলো কিন্তু দায়ে যাবে না, এটা কি অন্যান্য ব্যয়। প্রাপ্ত কখনো দায় চলতি সম্পদে যায় না, আর বিবিধ ক্ষতি কখনো চলতি সম্পদে যায় না। এগুলো অন্যান্য আয়, অন্যান্য ব্যয়, ঠিক আছে? যত প্রাপ্ত, এই যে পয়ত, এগুলো অন্যান্য আয়। আর প্রাপ্য এগুলো হচ্ছে আর্থিক চলতি সম্পদ, ঠিক আছে? বানান একটু লক্ষ্য রাখবা। আর সরঞ্জাম বিক্রিত মুনাফা। মুনাফা মানে কি? অন্যান্য আয়। মুনাফা মানে অন্যান্য। ব্যাংক চার্জ পরিচালন ব্যয়। ব্যাংক চার্জ পরিচালন ব্যয়। ডক চার্জ এটা তো বিক্রিত পণ্যের ব্যয়, জানি আমরা। ডাক ও তার খরচ এটা কি? পরিচালন ব্যয়। চলো আমরা গোলাও পড়ি। কোনগুলা? সমন্বয়গুলা। সমন্বয় কি কি বলছে দেখো, একটু পরিচিত হই। নগদে পণ্য বিক্রয় 15,000 টাকা হিসাবভুক্ত হয়নি, মানে তুমি নগদে পণ্য বিক্রয় করছো 15,000 টাকা, এটা তুমি হিসাবে লেখো নাই, তাহলে এটা কার সাথে যুক্ত হবে? বিক্রয়ের সাথে। একবার বিক্রয়ের সাথে যুক্ত হবে, আরেকবার কার সাথে যুক্ত হবে? হাতে নগদের সাথে। কারণ যে নগদের টাকা বাড়বে না, একবার যুক্ত হবে কার সাথে? বিক্রয়ের সাথে। কারণ এটা তো বিক্রয়, তাহলে বিক্রয় করছো, বিক্রয় টাকা যোগ করো নি। আরেকবার নগদ টাকায় করছো না, এটা নগদের সাথে যুক্ত হবে। কথা ঠিক আছে? এটা বুঝতে পেরেছেন? এন্ট্রিটা কিন্তু একটু নতুন পেয়েছেন, সচরাচর থাকে না এটা। কুরিন, এই যে কুরিনের হিসাবটা কিন্তু করেছিলাম। তারপর আমি আরেকবার বলি, কুরিন কত? 2,500 টাকা অবলোপন। এটা কোন কুরিন? নতুন কুরিন। এই তো মুখস্থ হয়ে গেছে একবারে। আর এরপরটা বলছে সম্ভাব্য কুরিনের জন্য 5%। এটা কোনটা? নতুন। 5%টা কীভাবে বের করব? 5% বের করতে গেলে কার কার কাছে যেতে হয়? দেনাদারের কাছে। কার কাছে? তা দেনাদার কত? ওই যে প্রাপ্য। কত? 63,000। কত? 63। আমরা একটু মুখে মুখে একবার বের করি। দেনাদার কত ছিল? 63,000। 63,000কে 5% করার আগে ওই নতুন কুরিনটা কিন্তু ওইখান থেকে বাদ দিতে হবে। আর এখন যদি কোনো আন্তঃফেরত থাকে এটাও বাদ দিতে হবে। আন্তঃফেরত আছে? আছে তো। ওই দেখো, ওই 4 নম্বরে দেখো, অলিখিত আন্তঃফেরত। তাহলে আন্তঃফেরতটাও দেনাদার থেকে বাদ দিয়ে এরপরে 5% করতে। এটা মনে আছে তো? আচ্ছা, মনে থাকলে হয়েছে। এরপরে বলছে বহি ফেরতটা কোথায়? বহি ফেরত মানে ক্রয় ফেরত, ক্রয় থেকে মাইনাস। আর এখানে 3 নম্বরে একটা বলছে মামলায় পরিচালনার জন্য প্রদান কত? 5,000 টাকা। মামলা টাকা আর ব্যবসায়ের মামলা না, যে বলেছে ব্যবসায়ের মামলা। তাহলে 5,000 টাকা যে প্রদান করছো এটা কি? এটা পরিচালন ব্যয়। কারণ ব্যবসা পরিচালনা করতে মামলার টাকাটা গেছে না, আরেক জায়গা থেকে এটা মাইনাস হবে, হাতে নগদ থেকে। কারণ এই যে হাতে নগদের টাকা গেছে কেন গেছে? ব্যবসা পরিচালনা করতে। তাহলে হাতে নগদ থেকেও কমবে, আর পরিচালন ব্যয়ে যোগ হবে, কারণ এটা ব্যবসা পরিচালনা করতে গিয়ে মামলার খরচ হয়েছে। কথা ঠিক আছে? এই কয়েকটা এন্ট্রি কিন্তু নতুন, ঠিক আছে? মানে তোদের কাছে নতুন, অন্যগুলোতে নাই। সো আবার আশা করি সবগুলো ক্লিয়ার। চলেন এবার প্রশ্নের উত্তরগুলো করি দ্রুত। ক নম্বর, উপযুক্ত তথ্য হতে সমাপনী নগদ তহবিল।
কি বের করতে বলছে? তোমার কাছে নগদ কত টাকা আছে, তোমার কাছে নগদ কত টাকা আছে। তাহলে কত টাকা আছে আমরা একটু দেখি। আমাদের নগদ কত টাকা ছিল, হাতে নগদ কত টাকা ছিল? হাতে নগদ ছিল আমাদের 15,000। এরপরে হাতে নগদের পরে ওই যে মাল বিক্রি করছিলাম 15,000 আমরা লিখি নাই, ঠিক আছে। তাহলে 15,000 আর 15,000 কি হবে? 30,000 যোগ হবে। এইখান থেকে যে মামলায় টাকা দিয়ে ফেলছে কত? 5,000 মাইনাস হয়ে যাবে, কত থাকবে? 25,000। ওই যে দেখেন স্যার আনসার যদি দেখেন, হাতে নগদ ছিল কত? 15,000 আর বিক্রি করছিলাম নগদে 15,000, টোটাল কত? 30,000। আর মামলা পরিচালনা করতে আমাদের ব্যয় হয়েছে 5,000। তাহলে টোটাল আমার কত? 25,000 টাকা হাতে নগদ আছে। এরপরের প্রশ্নটা কি বলছে স্যার একটু দেখি। বিশদ আয় বিবরণী প্রস্তুত করে মোট মুনাফা বা ক্ষতি কি করো? নির্ণয় করো। ওকে, বিশদ আয় বিবরণী প্রস্তুত করতে করে মোট মুনাফা, মোট মুনাফার সিস্টেমটা কি? বিক্রয় দেখে বলেন, বিক্রয় দেখে বিক্রয় তো মনে ব্যয়টা কি করবো? মাইনাস করবো। ক্লিয়ার? সো আগে আমাদের বিক্রয় বের করতে হবে। বিক্রয় কত টাকা ছিল বলেন? বিক্রয় ছিল কোথায়? কই 2,50,000 টাকা স্যার বিক্রয় ছিল। আচ্ছা 3,50,000 টাকা। বিক্রয় কেমন বের করে? বিক্রয় দেখে বিক্রয় ফেরত বাদ দিতে হয়। আর এখানে যে অলিখিত বিক্রয় ছিল, অলিখিত বিক্রয়টা গিয়ে যোগ হবে না? তাহলে বিক্রয়ের সাথে অলিখিত বিক্রয়টা কি করবো? যোগ করবো। পরে এখান থেকে ওই যে বিক্রয় ফেরত কোনটা? ওই যে আনতে ফেরত, এটা আমরা 2,000 টাকা মাইনাস করবো। চলো আমরা দেখি আনসারে কীভাবে করছে। ওই যে দেখেন প্রথমত লিখছে বিক্রয় 3,50,000, এরপর অলিখিত বিক্রয় 15,000 টাকা যোগ করছে, আনতে ফেরত 2,000 টাকা মাইনাস করলে 3,63,000 টাকা হচ্ছে কিসের? বিক্রয়ের। আশা করি বুঝতে পেরেছি, এটা হচ্ছে নেট বিক্রয়। কারণ বিক্রয় থেকে আমরা কি বাদ দেবো? বিক্রিত পণ্যের ব্যয়। চলো আমরা প্রশ্নে দেখি বিক্রিত পণ্যের ব্যয় কোনগুলা। প্রথমত মজুত পণ্য বসে আমরা জানি, দ্বিতীয়ত ক্রয় বসবে, ক্রয় থেকে আবার ক্রয় ফেরতটা কি হবে? মাইনাস হবে। তাহলে দুইটা। আর কিছু বসবে? কোনটা দেখেন, ওই যে ডক চার্জ, ডক চার্জ বসে না বিক্রিত পণ্যের ব্যয়? ডক চার্জ বসবে কোথায়? বিক্রিত পণ্যের ব্যয় বসবে, ঠিক আছে। এরপর আর কিছু আছে? সমন্বয় আছে আর কিছু না? চলেন আমরা একটু আনসার এবারে আমরা যাই। প্রথমত কি মজুদ পণ্য কত? 40,000 টাকা। ক্রয় 1,90,000। এখান থেকে অলিখিত বই ফেরত মানে ক্রয় ফেরত কত? 1,000 টাকা বাদ, 1,00,000 কত? 89,000 টাকা। সো এখানে ডক চার্জটা তো আসবে, ডক চার্জটা হবে। আচ্ছা দেখো তাহলে এখানে ক্রয়টা কী করলাম আমরা? ক্রয়টা এখানে আমরা ক্রয়টা আগে যোগ করো, ক্রয় থেকে ক্রয় ফেরতটা কী করলাম? বাদ দিলাম। এরপরে যদি আমরা যাই, এই যে এই পাশে আছে এই যে পরিবহন, পরিবহন যেটা, এটা তো আন্তঃফেরত। তাহলে আন্তঃফেরত কোথায় হয়? বিক্রিত পণ্যের ব্যয়। পরে ডক চার্জ এটা কই হয়? বিক্রিত পণ্যের ব্যয়। ওই বাকি অংশটুকু এই পাশে করছে। তাহলে টোটাল বিক্রিত পণ্যের ব্যয় কত? 2,33,200 টাকা, ঠিক আছে। আর বিক্রয় কত ছিল? 3,63,000 টাকা। তাহলে 3,63,000 থেকে 2,33,200 টাকা যদি আমরা বিয়োগ করি, 1,29,800 টাকা। এটা হচ্ছে মোট মুনাফা। আশা করি মোট মুনাফায় কোনো প্রবলেম নাই। এরপরে যদি তোমরা প্রশ্নে যাও একটু লক্ষ্য করো, বলছে মোট মুনাফা এখন তোমরা ধরতে বলছে কত? 1,34,800 টাকা ধরে নিট মুনাফা বের করো। মানে তাহলে মোট মুনাফা 1,34,800 ধরে আমরা বের করে দেবো। মোট মুনাফার পরে কি? পরিচালন ব্যয়। পরিচালন আমাকে বের করতে বলছে বিশদ আয় বিবরণী। তাহলে প্রথমে লিখবো মোট মুনাফা কত? 1,34,800 টাকা। এখান থেকে বাদ দিব পরিচালন ব্যয়টা। পরিচালন ব্যয় কোনগুলো হবে? আমরা আগে ওইখানে প্রশ্ন দেখি, ঠিক আছে। প্রশ্ন বলো কোনগুলো পরিচালন ব্যয়? দফতর খরচ, এরপরে তোমার কুরিনটা হবে মানে নিচ থেকে হিসাব করে, এরপরে বিবিধ ক্ষতির হবে অন্যান্য ব্যয়। আচ্ছা আমরা ডাক ও তারটা হবে পরিচালন ব্যয়। আগে পরিচালন ব্যয়টা বের করি। আর কিছু আছে? সমন্বয় কিছু আছে? সমন্বয় শুধু কুরিনটাই আছে। তাহলে প্রথমত আমরা বসাবো কি? হ্যাঁ মামলা, এটা হচ্ছে মামলার জন্য ব্যয়, পরিচালন ব্যয়। তাহলে এখানে দফতর খরচটা দিব কত? 65,000 টাকা। পরে ব্যাংক আচ্ছা ব্যাংক চার্জও তো আসবে 3,000 টাকা, এটাও কি পরিচালন ব্যয়। ডাক ও তার 1,500, এটাও পরিচালন ব্যয়। তারপর যে মামলার জন্য 5,000 টাকা, এটাও কি পরিচালন ব্যয়। এবার আমরা যেটা বের করব কুরিন। তো কুরিনটা বের করবো আমরা আমাদের মতো। আমরা কিভাবে কুরিনটা বের করব? আমরা প্রশ্ন থেকে দেখাই, ঠিক আছে। ডাইরেক্ট প্রশ্ন থেকে দেখো। প্রথমত এখানে কুরিন কত ছিল? এটা হচ্ছে পুরাতন কুরিন। কুরিনটা প্রথমে নতুন কুরিন লিখবো কত? 2,500। এই যে আমি একটু লিখি যে নতুন কুরিন কত? 2,500 টাকা। এরপরে যেটা লিখবো এটা হচ্ছে নতুন কুরিন সঞ্চিত। তো নতুন কুরিন সঞ্চিত বের করার জন্য আমরা যে এই পাশে আর একটা কাজ করি,
আর নতুন করে সঞ্চিতি বের করার জন্য যেটা করতে হবে আগে দেনাদার কত ছিল 63,000, এই যে 63,000 থেকে এই 2,500 টাকা আগে মাইনাস করবো, মাইনাস করো তো 63,000 থেকে 2,500 টাকা মাইনাস করো, কত থাকবে 60,500 টাকা। এরপরে আবার ওই যেখানে আন্তঃফেরত আছে না, আন্তঃফেরতটাও কী করতে হবে মাইনাস করতে হবে। আন্তঃফেরত কত 2,000 টাকা, আরও 2,000 টাকা মাইনাস করো 58,000, দেখো 58,500। এইটার উপর আমরা গিয়ে কত পার্সেন্ট করবো, কোথায় এই 5% করবো, 5% করো কত 2,925। এটা হচ্ছে নতুন করে সঞ্চিতি, এই দুইটা যোগ করবো 2,925 আর ওই নতুন করে 2,500 টাকা যোগ করলে কত হয় 5,425। এইখান থেকে কি করবো পুরাতন করিনটা বাদ দেবো, যে পুরাতন করিন কত টাকা ছিল 6,500 না, যে মাইনাস পুরাতন করিন, মাইনাস কি লিখবো এই যে পুরাতন করিন। ঠিক আমি যেভাবে লিখছি তুমি ডাইরেক্ট ওই পরিচালন বা এইভাবে লিখবো। প্রথমে নতুন করিন সঞ্চিত দুইটা যোগ করবো মাইনাস পুরাতন করিন, পরে এই যে উত্তরটা যেটা আসবে 6,000 কত, এটা 6,500 টাকা, এটা মাইনাস করে উত্তরটা যেটা আসবে এটা দ্বিতীয় করে লিখে দিব। কথা রেখে বুঝতে পেরেছো, জাস্ট এইভাবে লিখবো আমি যেভাবে বলছি। কত আসে কত 1,075, এটা কিসের আসে মাইনাসে, তো মাইনাসের আসলে আমরা কি দিয়ে দিব ব্র্যাকেট দিয়ে, এই যে আমি দেখাই, এই যে দেখো এটা কীভাবে দিচ্ছে আনসার দেখো, এর এখানে দিচ্ছে কত 1,075 টাকা। কথা ঠিক আছে স্যার, ক্লিয়ার? আমরা এদের মতো এভাবে করব না, আমি যেভাবে বলছি এবার জাস্ট সিরিয়ালে লিখবা নতুন করিন সঞ্চিতি দুইটা যোগ করবা মাইনাস পুরাতন করিন সঞ্চিতি। কথা ক্লিয়ার স্যার? নেক্সট যদি ধরি আমরা কত আসতেছে তাহলে 1,075। এবার ওই উপরে ওগুলো যোগ করে এখান থেকে যদি 1,075 বাদ দিই আমার কত থাকবে 73,925। আমরা জানি এই পুরাটাও কিন্তু বিয়োগ হবে কার থেকে, ওই যে উপরে মোট মুনাফা, উপরে মোট মুনাফা থেকে কী হবে বিয়োগ দিলে কত 60,875 টাকা আমার হচ্ছে কি পরিচালন মুনাফা। এবার এটার সাথে অন্য আয়গুলো যোগ করবো, বলো তো এখানে অন্য আয় কোনটা, অন্য আয় কোনটা প্রাপ্ত বাট্টা কত টাকা, প্রাপ্ত বাট্টা 700 টাকা, এটা অন্য নয়। আর কোনটা আছে এই যে মুনাফাটা আছে কত 2,500 টাকা এটা। এরপর অন্য নাই, দেখো আর কি কি আছে অন্য নাই আর নাই, এই দুইটাই আচ্ছা, এই দুইটা হলো দুইটাই, এই যে দেখেন হ্যাঁ প্রাপ্ত বাট্টাটা আনসারে। এরপর কত সরঞ্জাম বিক্রয়জনিত মুনাফা, তোমরা না দেখে বলা ট্রাই করবা, ঠিক আছে? এরপরে দেখো এই এরপরে স্টেপ আমরা জানি অন্যান্য ব্যয়ের কোনো এন্ট্রি আছে, বিবিধ ক্ষতি। আর কোনটা বিবিধ ক্ষতিও কত 2,500, ওকে তাহলে হ্যাঁ বিবিধ ক্ষতি 2,500 টাকা, আর তো কিছু নাই। তো ওই পরে আয়টা যোগ করছি এটার সাথে 64,075, এখান থেকে আবার ব্যয়টা কী করবো মাইনাস করবো, তাহলে উত্তর কত 61,575 টাকা। আশা করি এটা ক্লিয়ার না স্যার? দ্যাটস ইট, ওকে।